আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে 11টি ক্লাস শেষ করে ফেলেছি। আর যারা কিনা এই 11টি ক্লাস সঠিকভাবে সম্পন্ন করে 12 নম্বর ক্লাস করতে বসেছো, তাদের কাছে কিন্তু এই ক্লাসটি আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কারণ কি জানো, ওই 11টি ক্লাসের মধ্যে যে পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়েছে, ওই পরিমাণ ইনফরমেশন যদি তুমি মাথার মধ্যে ধরে রাখতে পারো, দেখবা বাকি সবগুলো ক্লাস কিন্তু তোমার কাছে মজা লাগবে এবং ওই বাকি ক্লাসগুলোর পরেও কিন্তু তোমার কাছে সহজ লাগবে। এই জন্য আমি বলবো কি, তুমি ধারাবাহিকভাবে 1 থেকে শুরু করে সবগুলো ক্লাস কমপ্লিটলি তুমি শেষ করে ফেলো। তাহলে দেখবে তোমার মনের মধ্যে ইংরেজি শেখার এমন একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে। এই আত্মবিশ্বাসকেই কাজে লাগিয়ে তুমি কিন্তু ইংরেজি কমপ্লিটলি শিখে ফেলতে পারবে। আর আজকের ক্লাসে বললামই তো, এমন কিছু তথ্য দেব যা তোমার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে। প্রতিটি ক্লাসেই তো এমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হচ্ছে। ক্লাসটা আমি বুঝলাম, আমি মানলাম আমি মানলাম যে ক্লাসগুলো তোমার কাছে বোরিং লাগে। আচ্ছা, পড়া তো বোরিং লাগবেই, কারণ এখানে শয়তানের একটা নেগেটিভ প্রতিক্রিয়া থাকে যে পড়া ভালো লাগে না। শয়তানি কী চাই জানো? তুমি আনন্দ করো, ওই যে ছেলে মেয়ে একসাথে নিয়ে ঘোরাফেরা করো, এইগুলো শয়তানে বেশি পছন্দ করে, কারণ এই কাজগুলো তো মানুষের জীবন ধ্বংস করে দেয়। শয়তান কখনো চায় না মানুষের জীবনকে এগিয়ে নিতে। শয়তান কিন্তু চায় যে মানুষের জীবনকে কীভাবে ধ্বংস করবে। এই জন্যে কিন্তু তোমার এই ক্লাসগুলো বোরিং লাগবে। কিন্তু ক্লাসগুলো বোরিং লাগলেও তুমি ধৈর্য সহকারে যদি ক্লাসগুলো সম্পন্ন করো, তাহলে দেখবা ইংরেজি নিয়ে তোমার কোনো ভয় থাকবে না। তখন শয়তানও তোমার কাছে হার মাইনা যাবে। এই জন্য বুঝছো ভাইয়া, শয়তানকে না খুশি করে নিজের কেরিয়ার নিয়ে একটু চিন্তা করো, নিজের ভবিষ্যৎকে নিয়ে একটু চিন্তা করো। তাহলে দেখবে মাথা থেকে এইসব চিন্তা চলে যাবে। তুমি শয়তানের চিন্তায় কেন পা দিতে যাইবা? তুমি মানুষের চিন্তায় আসো না কেন? মানুষ পারে, আমি কেন পারবো না? বুঝছো? তাহলে আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে অনেক ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবা। ক্লাসটা দেখতে থাকো, কোনো অংশ স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত ক্লাসটা করো। লাস্ট পর্যন্ত করলেই তোমার এই যে গ্যাপ, এতদিনের গ্যাপ তুমি ইংরেজি শিখতে পারো না, এই গ্যাপটা কিন্তু তোমার পূরণ হয়ে যাবে। প্রতিটা ক্লাস যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত করো, আর 60টা ক্লাস, এই 60টা ক্লাস যদি তুমি দেখো, তাহলে তোমার 15-20 বছরের ইংরেজির গ্যাপ তোমার দূর করে দিবে। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে তুমি ক্লাসগুলো 60টা করো, 60টা ক্লাস করার পর আমাকে ফলাফল জানাও। বুঝছো? তাহলে দেখো, আমরা আজকে দেখব প্রথমে কিছু কিছু প্রথমে রুলস দেখব এবং তার প্র্যাকটিস দেখব। তার মধ্যে প্রথমেই 1 নম্বর রুলস আছে, সাবজেক্ট প্লাস ওয়ার্ডস প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। এত কিছু জানার দরকার নাই। সাবজেক্টের পরে যে অংশটা রয়েছে, এই অংশটা জাস্ট নজর দিবা, এই অংশটার দিকে জাস্ট নজর দিবা। ওয়ার্ন মানে কি? কাউকে সতর্ক করা, ওয়ার্নিং। আমরা কাউকে ওয়ার্নিং দিই না, তুই এই কাজটা করতে পারবি না। আমি লাস্টবারের মতো ওয়ার্নিং দিয়ে দিলাম, তোমরা যদি গ্রুপে আরও কিছু এমন বিশৃঙ্খলা করো, তাহলে কিন্তু গ্রুপ থেকে তোমাদের বের করে দেব। এমন যে ওয়ার্নিং আমরা দিই, এই ওয়ার্নিং দেওয়া অর্থে কিন্তু এই ওয়ার্ন শব্দটা ব্যবহার করা হয়। আমরা উদাহরণ দেব, তাহলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। একটু ব্যাখ্যাও দেখে নিতে পারো। বিপদ সম্পর্কে আগে থেকে সতর্ক করা বোঝায়। এই যে তুমি গ্রুপে যদি বিশৃঙ্খলা করো, গ্রুপের রুলস যদি না মানো, তোমাকে আমি গ্রুপ থেকে বের করে দেব। এই যে একটা ওয়ার্নিং তোমাকে দিয়ে দিলাম না, এমন আগাম সতর্ক করা অর্থে এই ওয়ার্ন ব্যবহার করা হয়ে থাকে। আই ওয়ার্ন হিম টু বি কেয়ারফুল। আমি তাকে সাবধান হতে সতর্ক করি। শি ওয়ার্নস মি টু ড্রাইভ স্লোলি। সে আমাকে ধীরে চালাতে সতর্ক করে। এখন গাড়ি চালিয়ে যাচ্ছ, গাড়ি যদি চালাইতে দেরি করো, তাহলে তোমার যাওয়া লেট হয়ে যাবে। তাহলে এই জন্য কী করছো? ধীরে চালানোর জন্য তুমি সতর্ক করে দিলা। দে ওয়ার্ন আস, তারা আমাদেরকে সতর্ক করে। টু স্টে ইনসাইড, ভিতরে থাকতে। তারা আমাদেরকে ভিতরে থাকতে সতর্ক করে। একটু ভেঙে ভেঙে দেখো, দে ওয়ার্ন, তারা সতর্ক করে। আস, আমাদেরকে। টু স্টে, থাকতে। ইনসাইড, ভেতরে। তারা আমাদেরকে ভেতরে থাকতে সতর্ক করে। হি ওয়ার্নস হার, সে তাকে সতর্ক করে। টু স্টপ, থামতে, সে তাকে থামতে সতর্ক করে। উই ওয়ার্ন দেম টু অ্যাভয়েড ডেঞ্জার, আমরা তাদের বিপদ এড়াতে সতর্ক করি।
তারপর দেখো রিমাইন্ড। রিমাইন্ড মানে কি? মনে করিয়ে দেওয়া। বাকি কিচ্ছুই লাগবে না। এখন দেখো প্র্যাকটিস। আই রিমাইন্ড হিম টু কল। আমি তাকে ফোন করতে মনে করিয়ে দিই। কোনো কিছু মনে করিয়ে দেওয়া, কোনো কিছু স্মরণ করে দেওয়া অর্থে কিন্তু এই রিমাইন্ড এর ব্যবহার। শি রিমাইন্ডস মি টু স্টাডি। শি রিমাইন্ড, সে স্মরণ করিয়ে দেয়, মি আমাকে, টু স্টাডি পড়তে, সে আমাকে পড়তে স্মরণ করিয়ে দেয়। দে রিমাইন্ড আস টু প্রে, তারা আমাদের নামাজ পড়তে স্মরণ করিয়ে দেয়। প্রে মানে প্রার্থনা করা। প্রার্থনা করা অর্থে কিন্তু নামাজ পড়া অর্থকে একই। এই প্রে মানে যেরকম প্রার্থনা করা অর্থ বোঝায়, একইভাবে নামাজ পড়া অর্থ কিন্তু এই প্রে ব্যবহার করা হয়। হি রিমাইন্ড, সে মনে করিয়ে দেয়, হার তাকে, টু ইট খেতে, অর্থাৎ সে তাকে খেতে মনে করিয়ে দেয়। অনেকে আসছে না যে খাইতেও বলে যায়, ওই যে টিকটক আর ফ্রি ফায়ার নিয়ে যখন ব্যস্ত থাকে তখন খাওয়ার কথাও বলে যায়, বুঝছো। সাবজেক্ট প্লাস অ্যাডভাইস। এই অ্যাডভাইসে যখন থাকবে তার মানে বুঝে গেছো, এর মানে হচ্ছে পরামর্শ দেওয়া। অ্যাডভাইস মানে কি? পরামর্শ দেওয়া। আই অ্যাডভাইস হিম টু রেস্ট, আমি তাকে রেস্ট নিতে, বিশ্রাম নিতে পরামর্শ দিই। শি অ্যাডভাইস মি, সে আমাকে পরামর্শ দেয়, টু স্টাডি হার্ড, অনেক পড়াশোনা করতে আমাকে কী করে পরামর্শ দেয়, বা কঠিন পড়াশোনা করতে, কঠোর পড়াশোনা করতে, কঠোর অধ্যয়ন করতে আমাকে পরামর্শ দেয়। দে অ্যাডভাইস আস টু সেভ মানি, তারা আমাদের টাকা সঞ্চয় করতে পরামর্শ দেয়। তুমি যদি টাকা সঞ্চয় না করো ভবিষ্যতে তুমি বিপদে পড়ে যাবা, এই জন্য কী করে? দে অ্যাডভাইস আস টু সেভ মানি। একটু ব্যঙ্গে ব্যঙ্গে মিলাতে পারো। দে তারা, অ্যাডভাইস পরামর্শ দেয়, আস আমাদেরকে, টু সেভ সঞ্চয় করতে, মানি মানে কি টাকা, তারা আমাদেরকে টাকা সঞ্চয় করতে পরামর্শ দেয়। একটু সময় নিয়ে পড়বা, তবে ভেঙ্গে ভেঙ্গে বুঝে বুঝে পড়বা, তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সব ওয়ার্ড যখন ক্লিয়ার হয়ে যাবে তখন বড় বড় সেন্টেন্সের ওয়ার্ড মিনিং কিন্তু তুমি নিজে নিজেই ওই মিনিংটা বের করতে পারবা। এই মিনিংটা বের করার জন্য তোমার কী করতে হবে? ভেঙ্গে ভেঙ্গে শিখতে হবে। এই ভেঙ্গে ভেঙ্গে শেখা তুমি বুঝতে গেলেই কিন্তু তখন বড় বাক্যেরও ওয়ার্ড ওয়ার্ড মিনিং ভেঙ্গে ভেঙ্গে দেখিয়ে দেখিয়ে তুমি নিজেই তার অর্থ করে ফেলতে পারবা। যাক, এখন দেখো প্রথমে ছোটো ছোটো বাক্য দেখো। ছোটো ছোটো বাক্য দেখলে বড় বাক্য এমনি শেখা হয়ে যাবে। কারণ বড় বাক্য যে গঠন করা হয়েছে, বড় বাক্যের ওয়ার্ডগুলো কোথায় থেকে এসেছে? এই ছোটো বাক্য গঠন করতে যেই ওয়ার্ডগুলোই প্রয়োজন হয়, বড় বাক্যে ওই ওয়ার্ডগুলোই প্রয়োজন হয়। ডিফারেন্স হচ্ছে ছোটো বাক্যে এই ওয়ার্ডগুলো লাগে কম, বড় বাক্যে ওয়ার্ডগুলো লাগে বেশি। এই জন্য তুমি যখন ছোটো ছোটো বাক্যের ওয়ার্ড মিনিংগুলো জেনে ফেলবে, বড় বাক্যের মিনিং এমনিতেই হয়ে যাবে। ওকে, উই অ্যাডভাইস দেম, আমরা তাদেরকে সতর্ক করি। টু বি কেয়ারফুল, কি হতে? সাবধান হতে, আমরা তাদেরকে সাবধান হওয়ার পরামর্শ দিই। তারপর হচ্ছে দেখো ফোর্স। এই ফোর্স মানে কি? কাউকে জোর করা, কোনো কিছু করানো, বাধ্য করা, করতে বাধ্য করা, জোর করানো, এমন কোনো কিছু অর্থে কি ফোর্স ব্যবহার করা হয়। দেখো, ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য করা বোঝায়। ইচ্ছার বিরুদ্ধে, আমার করার ইচ্ছা নাই, আমার পড়ার ইচ্ছা নাই, তারপর আমাকে পড়তে বাধ্য করাই। আমার কাজ করার ইচ্ছা নাই, তারপরেও আমাকে এই কাজ করাতে বাধ্য করাই। এরকম বাধ্য করাইয়া, জোর করাইয়া, কোনো কিছু চাপিয়ে দিয়ে করানোকে কি বলে? ফোর্স বলে। এবার দেখো, হি ফোর্স মি টু গো, সে আমাকে যেতে বাধ্য করে। আমি যেতে চাই না, আমি এখানে থাকতে চাই, কিন্তু তারপরেও সে আমাকে যেতে বাধ্য করে। হি ফোর্স টু গো, সে আমাকে যেতে বাধ্য করে। সি ফোর্স হার সন টু স্টাডি, সে তার ছেলেকে পড়তে বাধ্য করে। ছেলে পড়তে চায় না। দেখো না তোমরা কী করো? তোমরা এখন একেবারেই সন্ধ্যা হয়েছে, পড়তে বসবা, কিন্তু পড়াশোনা না করে তোমরা দেখা গেছে এখনও ওই খেলাধুলার মধ্যে লিপ্ত আসো, এখনও ওই ফ্রি ফায়ারের মধ্যে লিপ্ত আসো, এখনও ওই টিভি দেখার মধ্যে লিপ্ত আসো। ওইখান থেকে তোমরা ফিরে পড়তে বসতে চাও না। এই মুহূর্তে তোমার বাবা, তোমার আম্মু কি করে? তোমাদেরকে পড়তে বাধ্য করে। এরকম বাধ্য করা অর্থে ফোর্স ব্যবহার করা হয়। ওকে, তাহলে দেখো বাকিগুলো আশা করি তোমরা পারবা। উই ফোর্স দেম টু লিভ, আমরা তাদের যেতে বাধ্য করি। উই ফোর্স, আমরা বাধ্য করি, দেম তাদেরকে, টু লিভ যাইতে। এই যা এখান থেকে, এখনো যাস না, দ্রুত যা। আমরা যাইতে কী করি? বাধ্য করি। অনেককে বলো না, অনেককে এমনি খুব রাগ দেখায়, বলো না দ্রুত যা, গো। যাক,
অনেকে যে রাজি করানোর জন্য কি করে, বাধ্য করে। যাক, এখন দেখো আমরা ইনকারেজ, আমরা দেখছি বাধ্য করা, এখন বাধ্য করব না তোমাকে, বাধ্য করে আর পড়তে বসতে বলবো না, তোমাকে পড়ার জন্য কি করব, ইনকারেজ করব, উৎসাহ দেব। দেখো কেমনে এবার উৎসাহ দেব, জাস্ট দেখতে থাকো। ইনকারেজ, ইনকারেজ অর্থ উৎসাহ দেওয়া, ব্যাখ্যা ভালো কিছু করতে সাহস বা উৎসাহ দেওয়া বোঝায়, এমন অর্থে কিন্তু ইনকারেজ ব্যবহার করা হয়। আই ইনকারেজ হিম টু ট্রাই এগিন, আমি তাকে আবার চেষ্টা করতে উৎসাহ দিই, তুমি চেষ্টা করো। তুমি কেন এই গেম খেলো, কেন ফ্রি ফায়ার, কেন ধ্বংসের পথে যাও, কেন রিলস দেখে সব সময় এই তোমার সময়টাকে নষ্ট করতে যাও, তোমার জীবনটাকে নষ্ট করতে যাও, তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করতে যাও? একটু পড়াশোনা করো বাবা, একটু পড়াশোনা করলেই তো তোমার জীবন আলোকিত হয়ে যায়, জীবনের সব সমস্যা দূর হয়ে যায়, সব সমস্যার সমাধান এখানেই তো রয়েছে, বুঝছো? তাহলে এরকম তোমাকে পড়তে বাধ্য করা লাগবে না, যখন পড়ার বেনিফিট তুমি জানতে পারবে, না পড়ার যে কি অসুবিধা, কি যে কষ্ট করতে হবে ভবিষ্যতে, এই সম্পর্কে তুমি জানতে পারবে, এই কুফল তুমি জানতে পারবে, তখন তুমি অটোমেটিক্যালি পড়তে বসবে। ওকে, দেখছো এনকারেজ কাকে বলে, উৎসাহ কাকে বলে, দেখছো? এবার দেখো, সি ইনকারেজ মি টু স্পিক ইংলিশ, সে ইনকারেজ, সে উৎসাহ দেয় মি আমাকে, টু স্পিক কথা বলতে ইংলিশ, ইংরেজিতে কথা বলতে উৎসাহ দেয়। তুই বাংলায় কথা বলিস না, যদি বাংলায় কথা বলতে থাকোস তাহলে ইংরেজি তোর শেখা হবে না। তুই ভাইয়ার ক্লাস থেকে যে কয়টা ওয়ার্ড শিখতেছোস, যে কয়টা সেন্টেন্স শিখতেছোস, এই সেন্টেন্সগুলো দিয়ে আমার সাথে ইংরেজিতে কথা বলতে শুরু করে দে, ইংরেজি চর্চা শুরু করে দে, দেখ তোর ডেভেলপ হয়ে যাবে, ইংরেজি তোর শেখা হয়ে যাবে। বুঝছো তো? এইভাবে কি করে উৎসাহ দেয় তোমাকে। আর তারপর হচ্ছে দে এনকারেজ আস টু ওয়ার্ক হার্ড, তারা আমাদের পরিশ্রম করতে উৎসাহ দেয়। তুমি যদি পরিশ্রম করতে না পারো তাহলে তুমি জীবনে সাকসেস হতে পারবে না, তোমার সফলতা আসবে না। তুমি যদি সঠিক পন্থায়, সঠিক জায়গায়, সঠিক পথে কঠোর পরিশ্রম করতে পারো, তাহলেই তো তোমার সফলতা আসবে। এই জন্য কী করে, পরিশ্রম করার জন্য তোমাকে এনকারেজ করে, উৎসাহ দেয়। হি এনকারেজ হার, সে তাকে উৎসাহ দেয় টু স্টাডি, পড়াশোনা করতে, পড়াশোনা করতে কী করে, উৎসাহ দেই। তারপর দেখো উই এনকারেজ দেম টু ইমপ্রুভ, আমরা এনকারেজ উৎসাহ দেই দেম তাদেরকে, টু ইমপ্রুভ উন্নত করতে, তাদেরকে উন্নত করতে কী করি আমরা, উৎসাহ দেই। দেখো ভাইয়া, ক্লাস কি বোরিং লাগে? একটু আমাকে জানাও তো, ক্লাস কি বোরিং লাগে নাকি? কার কার বোরিং লাগে একটু কমেন্টে জানাও দেখি। এবার দেখো আমরা এলোপাথারি স্পোকেন শিখবো, এখানে অনেক গুরুত্বপূর্ণ রুলস দেওয়া রয়েছে কিন্তু। আচ্ছা, আসলে কিন্তু আমরা স্পোকেন শিখতেছি না, আমরা স্পোকেন, শুধু যদি স্পোকেন শিখতাম আমি এইভাবেই ক্লাসগুলো করাইতাম না। আমি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুইটাকে একসাথেই ফোকাস দিচ্ছি। এইখানে এটা পড়ার মাধ্যমে তোমরা অন্যদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবা, আবার যে কোনো রিটেন অংশ পরীক্ষার মধ্যে লিখতেও পারবা। আমি কিন্তু দুইটাই শেখাচ্ছি, এই জন্য ক্লাস কিন্তু অন্য ক্লাসের চেয়ে একটু ডিফারেন্স হবে। স্পোকেনও বুঝতে পারবা, ফ্রি হ্যান্ড রাইটিংও বুঝতে পারবা, দুইটাই বুঝতে পারবা। এই জন্য এতগুলো রুলস দেওয়া রয়েছে, এতগুলো প্র্যাকটিস দেওয়া হয়েছে, এত ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। বুঝতে পারছো তোমরা? এবার দেখো আনটিল, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না তুমি আসবে ততক্ষণ আমি যাব না। হ্যাঁ, আনটিল ইউ স্লিপ, যতক্ষণ না ঘুমাবে, তো পরে বলে দিতে পারো আই ওয়াইট ফর, আমি ততক্ষণ তোমার জন্য অপেক্ষা করব। পরেরটা তুমি এমনি পারবা, প্রথম একটু ছোটো গঠন আগে জেনে নাও। তাহলে দেখো, আনটিল ইউ স্লিপ, যতক্ষণ না পর্যন্ত তুমি ঘুমাও। আনটিল ইউ গো, যতক্ষণ না পর্যন্ত তুমি যাও। আনটিল ইউ রাইট, যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তুমি লেখো। আনটিল ইউ রাইট, যতক্ষণ না পর্যন্ত তুমি লেখো। আনটিল ইউ কাম, যতক্ষণ না পর্যন্ত তুমি আসো। আনটিল ইউ কল, যতক্ষণ না পর্যন্ত তুমি ফোন করো। আনটিল ইউ ফিনিশ, যতক্ষণ না পর্যন্ত তুমি শেষ করো। আনটিল ইউ ইট, যতক্ষণ না পর্যন্ত তুমি খাও। এইভাবে যদি আরও দেখো, আনটিল ইউ সি, যতক্ষণ না পর্যন্ত তুমি দেখো। আচ্ছা, দেখতে থাকো। এই যে এই ছোটো ছোটো সেন্টেন্স দেখার মাধ্যমে, ছোটো ছোটো সেন্টেন্স শোনার মাধ্যমে কিন্তু তোমার অনেক ইমপ্রুভ হচ্ছে,
তুমি কল্পনাও করতে পারো না এই ছোট ছোট ওয়ার্ডগুলো থেকে, ছোট ছোট সেন্টেন্সগুলো থেকে তুমি কি পরিমাণ ইনফরমেশন জানতে পারতেছো, তুমি কি কল্পনা করতে পারতেছো এটা? ক্যান ইউ ইমাজিন? আর এই ওয়ার্ডগুলো তুমি জাস্ট, বেশি ওয়ার্ড তোমার লাগবে না। এই আমার এই স্লাইডের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো তুমি মিনিংটা জাস্ট জেনে রাখো, তুমি সব কিছুই পারবে, সব কিছু বানিয়ে লিখতে পারবে। এর বাহিরে তোমার জানা লাগবে না ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো তুমি জানো না, বুঝছো? এই যে আনটিল, যতক্ষণ না ইউ তুমি সি দেখা, এরপরে আছে আন্ডারস্ট্যান্ড, ইট, রিটার্ন, প্রতিনিয়ত নতুন নতুন শব্দ আসতেছে। আর এই শব্দটা হচ্ছে, এই শব্দগুলো হচ্ছে সবচেয়ে ব্যবহৃত যে শব্দ, ওই সবচেয়ে ব্যবহৃত শব্দ কিন্তু বাছাই করে এখানে দেওয়া রয়েছে। সুতরাং ক্লাসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অবহেলা করিও না। যদি অবহেলা করো তোমরা পস্তাইবা একসময়, একসময় আফসোস করবা, হাই এই ক্লাসগুলো যদি আমি জেনে রাখতে পারতাম, এই ক্লাসগুলো যদি আমি করতে পারতাম, তাহলে তো আমার ইংরেজি আজকে শেখা হয়ে যেত। আজকে সহজ দেখে আমি ক্লাসগুলো করলাম না, কিন্তু এই সহজ ওয়ার্ড দিয়ে যে, সহজ সেন্টেন্সগুলো দিয়ে যে একটা কঠিন সেন্টেন্স গঠন হয়, কঠিন সেন্টেন্স তৈরি করা হয়, এটা তো এখন বুঝতেছি, ওই সময় তো বুঝলাম না। কিন্তু আফসোস করলে পরে তো কাজে আসবে না। সময় আছে এখন, এখন শিখে রাখো, ভবিষ্যতে অনেক কাজে দেবে। তুমি যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন, তুমি এটা শিখে রাখলে তোমার রাইটিং পার্টে কোনো চিন্তাই থাকবে না, কথা বলার ক্ষেত্রে কোনো চিন্তাই থাকবে না। আনটিল ইউ লার্ন, যতক্ষণ না পর্যন্ত তুমি শেখো। আনটিল ইউ ট্রাই, যতক্ষণ না পর্যন্ত তুমি কি করো, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে আসো। রিটার্ন অর্থ ফিরে আসা। আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড, যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝো, ততক্ষণ আমি কি করতে থাকবো, আমি বোঝাইতেই থাকবো। এক সময় যে তোমার বুঝে আসবে নাকি, আসবে তো নাকি? আচ্ছা, তারপর দেখো, সবগুলো তো দেখানো যাবে না। আনটিল ইউ আনসার, যতক্ষণ না পর্যন্ত তুমি উত্তর দেও। আনটিল ইউ আনসার, যতক্ষণ না পর্যন্ত তুমি উত্তর দেও। আনটিল ইউ ওপেন, যতক্ষণ না পর্যন্ত তুমি খোলো। আনটিল ইউ হেল্প, যতক্ষণ না পর্যন্ত তুমি সাহায্য করো। আনটিল ইউ ডিসাইড, যতক্ষণ না পর্যন্ত তুমি সিদ্ধান্ত নেও। আনটিল ইউ পে, যতক্ষণ না পর্যন্ত তুমি পরিশোধ করো। আবার আনটিল বলতে বলতে আবার বইলা ফেলাও না যে ভাইয়া তো আন্টি আন্টি বলতেছে, আন্টিকে এত ডাকে কেন, কি জানি হয়েছে। হ্যাঁ, বলতেই তোমরা পারো, কারণ তোমরা একটা কি বলে, একটা ভিডিও থেকে সামান্য একটা অংশ কাইটটা নিয়ে বসায় যে মানুষকে কি অপমান করতে পারো, এটা তোমরা বলতেই পারো। আচ্ছা যাক, সবাই এমন না, অনেকে আছে অনেক ভালো মানুষ। আচ্ছা যাক, আনটিল ইউ ব্রিং, যতক্ষণ না পর্যন্ত তুমি নিয়ে আসো। আই এম, এবার দেখো, ভয় পাইও না কিন্তু। এই যে ইংরেজি শেখা শুরু করছো, ভয় পাইলে কিন্তু শেখা হবে না। ভয় না পেয়ে কন্টিনিউয়াসলি শিখে যাও, ইনশাআল্লাহ একদিন তুমিও ইংরেজিতে কথা বলতে পারবা, লিখতে পারবা। আই এম অ্যাফ্রেড অফ, ভয় পাওয়া অর্থে, বুঝছো? আই এম অ্যাফ্রেড অফ, ভয় পাওয়া অর্থে ব্যবহার করা হয়। আই এম অ্যাফ্রেড অফ ডগস, আমি কুকুরকে ভয় পাই। আই এম অ্যাফ্রেড অফ স্নেকস, আমি সাপকে ভয় পাই। আই এম অ্যাফ্রেড অফ ডার্কনেস, আমি অন্ধকারকে ভয় পাই। কে কে আসো রাত্রে একা ঘর থেকে বের হইতে পারো না, রাত্রে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবা কিন্তু একা একা বের হইতে পারো না, এমন কে কে আসো একটু বলো তো, একটু কমেন্টে জানাও। এমন কারো কি এমন ভয় লাগে নাকি? লাগলে একটু কমেন্টে জানাও। আই এম অ্যাফ্রেড অফ গোস্ট, আমি ভূতকে ভয় পাই। গোস্ট মানে ভূত। দেখো, একটা নতুন শব্দ শিখে ফেললা, কত গুরুত্বপূর্ণ শব্দ, ব্যবহৃত শব্দ। ভূত, তোমরা ভূত কথাটা কত ব্যবহৃত করো, কত ব্যবহার করো, কিন্তু এটার ইংরেজি জানো না। আজকে ভাইয়ের ক্লাস থেকে জেনে গেলা গোস্ট, গোস্ট অর্থ ভূত। আই এম এফ্রেড অফ ওয়াটার, আমি পানিকে ভয় পাই। অনেকে আছে পানিতে নামতে পারে না, পানিতে নামতে চাইলে এখানেও তার ভয় লাগে। আই এম এফ্রেড অফ ফায়ার, আমি আগুনকে ভয় পাই। আছে না অনেকে আগুনকে ভয় পা। আই এম এফ্রেড অফ থান্ডার, আমি বজ্রপাতকে ভয় পাই। দেখো, এটার অর্থ কিন্তু তোমরা জানতা না, আজকে বাইরের ক্লাস থেকে জেনে গেলা। থান্ডার অর্থ বজ্রপাত, ঠান্ডার অর্থ বজ্রপাত। আই এম এফ্রেড অফ ইনসেক্ট, আমি কি ইনসেক্ট, দেখো এই যে আরেকটা নতুন অর্থ জেনে গেলা। ইনসেক্ট অর্থ পোকামাকড়, আমি পোকামাকড়কে ভয় পাই। দেখো, প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন অনেক কিছু শিখতেছো, জানতেছো, বুঝছো? আই এম অ্যাফ্রেড অফ এক্সাম, আমি পরীক্ষাকে ভয় পাই। কে কে আসো
একটু কমেন্টে জানাও পরীক্ষা আসলে কার কার ভয় লাগে, কে কে পরীক্ষাকে ভয় পাও, তারা একটু কমেন্টে জানাও আমাকে দেখি। আর তাদেরকে নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। আই এম অ্যাফ্রেড অফ ফেইলার, আমি ব্যর্থতাকে ভয় পাই। কে না চাই যে জীবনে সফল হইতে, কিন্তু সফলতার জন্য কাজ তো করতে হবে। সফলতার জন্য ফ্রি ফায়ার আর পাবজি খেললে কিন্তু জীবনে সফল হওয়া যাবে না, বুঝছো ভাইয়া? এখন আমি বলতে পারো ভাইয়া আপনি শুধু ফ্রি ফায়ার আর পাবজি কথাটা কেন বেশি বলেন? এখন তুমি দেখো, তুমি নিজেই তো ফ্রি ফায়ার খেলো, তুমি নিজেই তো পাবজি খেলো, তুমি নিজেই তো টিকটক দেখো, তাহলে কি করবো বলো তো? তোমাদের এই পরিণতি, তোমাদের এই ব্যর্থতা কি আমার দেখে ভালো লাগে বলো তো ভাইয়া? যে আমার ক্লাস করবা কিন্তু তোমরা সফলতা লাভ করতে পারবা না, এই ফ্রি ফায়ার আর পাবজির জন্য আর টিকটকের জন্য তোমরা সফল হতে পারবা না, এটা কি তোমার ভাইয়া দেখতে পারে? তুমি কি চাও? আচ্ছা, আর বলবো না এটা। দেখো, কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি আর খেলিও না। যদি ফ্রি ফায়ার আর টিকটক পাবজি সারতে পারো আমি আর বলবো না, আর যদি তোমরা সারতে না পারো তাহলে কি কি বলার আছে আর কি কওয়ার আছে? যাক, আই এম এফ্রেড অফ হাইট, আমি উচ্চতাকে ভয় পাই। অনেকে আছে না উচ্চ মানুষ দেখলে, এই মানুষটা কি লম্বা রে, যে ভয় লাগে মানুষটার দেখলে কি না কি করে ফেলে। হ্যাঁ, উচ্চতাকে অনেকে কি করে, ভয় পা। আবার অনেকে আছে যে তিনতলার উপরে উঠাই দিলে, চারতলার উপরে উঠাই দিলে, নিচের দিকে তাকাইতে বললে তাকাইতে পারে না, মাথা ঘুরে যায়। মানে এত এত উচ্চতার উপরে আমি আছি আর এত নিচে আমার দেখে ভয় লাগতেছে। এমন ভয় কি কারো লাগে নাকি? কারো লাগলে একটু জানাও তো। আই এম অ্যাফ্রেড অফ নয়েজ, আমি শব্দকে ভয় পাই। আই এম অ্যাফ্রেড অফ স্ট্রমস, আমি ঝড়কে ভয় পাই। এই দেখো স্ট্রম, ঝড়, আরেকটা নতুন শব্দ জেনে গেল না? অনেক অনেক নতুন শব্দ এমন জানবা। আই এম অ্যাফ্রেড অফ ডেঞ্জার, আমি বিপদকে ভয় পাই। আই এম অ্যাফ্রেড অফ অ্যাক্সিডেন্ট, আমি দুর্ঘটনাকে ভয় পাই। আই এম অ্যাফ্রেড অফ ব্যাড পিপুল, আমি খারাপ মানুষকে ভয় পাই। হ্যাঁ, যারা গাঞ্জা মদ খায় তাদেরকে দেখলে তো অনেকে তো আসে না, ভয় পায়। আমার নিজেরই ভয় লাগে, আমিও তোমাদের কি বলবো, বুঝছো? আমার নিজেরই ভয় লাগে। আই এম এফ্রেড অফ দ্য ডার্ক, আমি অন্ধকার ভয় পাই। আচ্ছা, এবার দেখো গভীর পানিকে। আচ্ছা, এই কয়েকটা তোমরা দেখে নেবে এবার। ইনটেন্ট মানে ইচ্ছা। ইনটেন্ট অর্থ ইচ্ছা। আই ইনটেন্ট টু প্লাস ভার্ব ওয়ান, বাংলা মিনিংটা হবে আমার ইচ্ছা আছে, কোনো কিছু শেখার ইচ্ছা, কোনো কিছু করার ইচ্ছা, এমন অর্থে কিন্তু ইনটেন্ট ব্যবহার করা হয়। আই ইনটেন্ট টু লার্ন, আমার শেখার ইচ্ছা। আই ইনটেন্ট টু গো, আমার যাওয়ার ইচ্ছা। আই ইনটেন্ট টু হেল্প, আমার সাহায্য করার ইচ্ছা আছে। আই ইনটেন্ট টু স্টার্ট, আমার শুরু করার ইচ্ছা আছে। আমার ইংরেজি শেখা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু অলসতার কারণে, টিকটকের কারণে, ফ্রি ফায়ারের কারণে আর পাবজির কারণে শুরু করতে পারতেছি না। আমি বলবো এই টিকটক, ফ্রি ফায়ার আর পাবজি তোমার জীবনটাকে এবারে খেয়ে দিচ্ছে, বুঝছো? আই ইনটেন্ট টু স্টার্ট, আমি শুরু করার ইচ্ছা, আমার শুরু করার ইচ্ছা আছে। আই ইনটেন্ট টু ট্রাই, আমার চেষ্টা করার ইচ্ছা আছে। চেষ্টা কীভাবে করবো ওই ফ্রি ফায়ার আর পাবজি থাকলে? আই ইনটেন্ট টু বাই, আমার কেনার ইচ্ছা আছে। আই ইনটেন্ট টু রাইট, আমার লেখার ইচ্ছা আছে। আই ইনটেন্ট টু স্পিক, আমার কথা বলার ইচ্ছা আছে। আই ইনটেন্ট টু ওয়ার্ক, আমার কাজ করার ইচ্ছা আছে। আই ইনটেন্ট টু স্টাডি, আমার পড়ার ইচ্ছা আছে। আই ইনটেন্ট টু ট্রাভেল, আমার ভ্রমণ করার ইচ্ছা আছে। কার কার ভ্রমণ করার ইচ্ছা আছে একটু কমেন্টে জানাও। অনেকের কিন্তু ইচ্ছাটা থাকতে পারে যে আমি অমুক জায়গায় যদি ওই জায়গাটায় ভ্রমণ করতে পারতাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টিটিলায় যদি ভ্রমণ করতে পারতাম কতই না ভালো লাগতো। এমন ইচ্ছা কার কার আছে একটু জানাও তো। আই ইনটেন্ট ওপেন, আমার খোলার ইচ্ছা আছে। আই ইনটেন্ট বিল্ড, আমার গড়ার ইচ্ছা আছে। এখানে বলতে পারো কোনো কিছু নির্মাণ করার ইচ্ছা আছে, অথবা তোমার কেরিয়ারকে গড়ার ইচ্ছা আছে। ওকে। আই ইনটেন্ট টু ইমপ্রুভ, আমার উন্নতি করার ইচ্ছা আছে। আই ইনটেন্ট টু চেঞ্জ, আমার পরিবর্তন করার ইচ্ছা আছে। আচ্ছা দেখো, এই বাক্যগুলো ইজি না, কিন্তু ইজি থাকলেও নতুন নতুন কত ওয়ার্ড তুমি শিখতেছো। তুমি একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস পড়ার চাইতে শুনলে ওইটা অনেক বেশি মনে থাকে। তুমি যখন পড়বা শুধু শুধু একা একা পড়লে কিন্তু তোমার
এই সেন্টেন্সগুলো, এই পড়াগুলো তোমার বেশি দিন মনে থাকবে না। আর যখন অন্য কারো কাছ থেকে শুনবা, কারো কাছ থেকে ব্যাখ্যা শুনবা, তখন কিন্তু তোমার তোমার এটা অনেক দিন মনে থাকবে। এই জন্য আমি বলবো কি, তুমি ক্লাসটা মনোযোগ সহকারে করার পর তুমি স্লাইডটা নিয়ে একটু পড়ে ফেলো, তাহলেই দেখবা তোমার অনেক দিন মনে থাকবে। ওকে, আই ইন্টেন্ড টু ক্রিয়েট, আমার তৈরি করার ইচ্ছা আছে। আই ইন্টেন্ড টু আর্ন, আমার উপার্জন করার ইচ্ছা আছে। বড় হয়েছো এখন তো উপার্জন করার ইচ্ছা থাকবেই, বুঝছো? আর বাপের ফুটেলে কয়দিন বৈশা বৈশা খাইবা। যাক, এখন দেখো আই উইল হ্যাভ, আমরা, আমার থাকবে। আই উইল হ্যাভ মানে এমন কিছু আমার থাকবে। দেখো, আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে। আই উইল হ্যাভ এ বিএফ, আমার একটি বয়ফ্রেন্ড থাকবে। আই উইল হ্যাভ এ জিএফ, আমার একটি গার্লফ্রেন্ড থাকবে। হইতে পারে না? আই উইল হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকবে। হ্যাঁ, অনেকের কল্পনা আছে, ছেলে মেয়ে উভয়েরই কল্পনা আছে। হ্যাঁ, আই হ্যাভ এ জব, আমার একটি চাকরি থাকবে। কার না এই কল্পনাটা আছে? আই হ্যাভ এ বুক, আমার একটি বই থাকবে। এটা মূলত তেমন কেউ কল্পনা করে না। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম থাকবে, স্বাভাবিক কথা। আই হ্যাভ এ বাইক, আমার একটি বাইক থাকবে, যাতে পেছনে বসাইয়া গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারি। হ্যাঁ, আসে না ইচ্ছা অনেকের? হ্যাঁ মিয়া, আমি কি এমনি এমনি বলতেছি মিয়া? তোমাদের থেকে দেখে আমি বলতেছি। আই উইল হ্যাভ এ চান্স, আমার একটি সুযোগ থাকবে। আই উইল হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা থাকবে। আই উইল হ্যাভ এ মিটিং, আমার একটি মিটিং থাকবে। আই উইল হ্যাভ এ ক্লাস, আমার একটি ক্লাস থাকবে। এইগুলো আসলে কেউ চায় না, বুঝছো? আই উইল হ্যাভ এ টেস্ট, আমার একটি পরীক্ষা থাকবে। এটা তো থাকলে মানুষের মাথায় আকাশ যেন ভেঙে পড়ে যায়, বুঝছো? আই উইল হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন বন্ধু থাকবে। আই উইল হ্যাভ এ রুম, আমার একটি রুম থাকবে। আই উইল হ্যাভ এ ব্যাগ, আমার একটি ব্যাগ থাকবে। আই উইল হ্যাভ এ টিকেট, আমার একটি টিকিট থাকবে। আই উইল হ্যাভ এ ফোন, আমার একটি ফোন থাকবে। কি করার জন্য? ওই ফ্রি ফায়ার খেলার জন্য, পাবজি খেলার জন্য, টিকটক দেখার জন্য, রিলস দেখার জন্য, বুঝছো? এর জন্য কি থাকবে? আমার একটি ফোন থাকবে, বুঝছো? আই উইল হ্যাভ এ প্রবলেম, আমার একটি সমস্যা হবে। আমার একটি সমস্যা এখন হবে। আই উইল হ্যাভ এ প্রবলেম, কারণ আমি যা করতেছি, আমি টিকটক দেখতেছি, ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছি, আমার সমস্যা হবে না তো কার সমস্যা হবে? আই উইল হ্যাভ এ গার্ডেন, আমার একটি বাগান থাকবে। আর যাক, এখন কিছু বার্ব দেখাবো, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। এবার দেখো, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডিং, টু আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকটা ফর্ম সেম আকারে দেওয়া রয়েছে। এইগুলোর কাজ হচ্ছে তোমরা একদম চুটিয়ে মুখস্থ করে নেবা। এই ভার্বের রূপগুলো কোনো কথা নয়, একদম মুখস্থ করে নেবা। মুখস্থ করতে তোমাকে হবেই, বুঝছো? তারপর দেখো, আমরা ভার্বের প্র্যাকটিস দেখব। আই আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝি। আই আন্ডারস্টুড দ্য লেসন, আমি পড়াটা বুঝেছি। কোন টেন্স বলো তো? আই হ্যাভ আন্ডারস্টুড দিস, আমি এটা বুঝেছি। তারপর দেখো, লার্ন, শেখা। আই লার্ন ডেইলি, আমি প্রতিদিন শিখি। আই লার্ন ফাস্ট, আমি দ্রুত শিখি। বলো তো কোন টেন্স? সাবজেক্ট প্লাস বি টু, তাহলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স না? এই ভার্বের প্র্যাকটিসের মধ্যে তোমাদের একটা দায়িত্ব হচ্ছে কোন সেন্টেন্স কোন টেন্স, ওইটা টেন্সের স্ট্রাকচার লিখে লিখে মিলিয়ে পড়ে নেবা। তোমরা যদি টেন্স না জানো, তাহলে আমার 2 নাম্বার ক্লাসটি দেখে নেবা। ওই 2 নাম্বার লেকচারে কিন্তু ওই টেন্স নিয়ে আলোচনা করা আছে। ওই ক্লাসটা দেখলেই তুমি জেনে যাইতে পারবা কোনটা কোন টেন্স। বাক্য দেখলেই তুমি বলে দিতে পারবা যে এইটা এই টেন্স। সাথে তুমি ওই স্ট্রাকচারগুলো খাতার মধ্যে সাজিয়ে লিখে নেবা। একসাথে ওই জাস্ট স্ট্রাকচারগুলো একসাথে সাজিয়ে লিখে নেবা। লিখে নেওয়ার পর তুমি স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেবা। তাহলে যখন এইরকম যদি তুমি 2-3 দিন মাত্র মিলাই দেখো, তোমার টেন্স নিয়ে কোনো ঝামেলাই থাকবে না। টেন্স কঠিন না ভাইয়া, সবচেয়ে ইজি কিন্তু টেন্স। আর টেন্স কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে। টেন্স ছাড়া তুমি কোনো কিছুই বাক্য গঠনই করতে পারবে না, সম্ভব না। আই হ্যাভ লার্নড এ লট,
আমি অনেক শিখেছি। ভাইয়ের ক্লাস দেখে আমি অনেক শিখেছি। আই হ্যাভ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। চলমান না, কন্টিনিউয়াস টেন্স। আই ওয়ান্ট, আমি চাই, টু লার্ন মোর, অনেক শিখতে চাই, আমি অনেক শিখতে চাই। ভাইয়ের ক্লাস আরও দেখে অনেক শিখব। দেখো, টিচ, শিক্ষা দেওয়া। আই টিচ স্টুডেন্ট, আমি শিক্ষার্থীদেরকে পড়াই, আমি শিক্ষার্থীদের পড়াই। আই টট ইংলিশ, আমি ইংরেজি পড়েছিলাম। টট পাস্ট টেন্স না। আই হ্যাভ টট ওয়েল, আমি ভালোভাবে পড়িয়েছি। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভেজের হ্যাভ প্লাস V3 কোন টেন্স হলো তাহলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে। আই এম টিচিং গ্রামার, আমি ব্যাকরণ পড়াচ্ছি। দেখো এবার রিড অর্থ পড়া। আই রিড বুকস, আমি বই পড়ি। আই রিড ইট ইয়েস্টারডে, আমি এটি গতকাল পড়েছিলাম। আই হ্যাভ রিড দিস, আমি এটা পড়েছি। আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি। দেখো চলমান, তার মানে কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? সাবজেক্ট প্লাস এমিজারের এম প্লাস আইএনজি বার, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়ান্ট টু রিড ডেইলি, আমি প্রতিদিন পড়তে চাই। চাও কি প্রতিদিন পড়তে? রাইট অর্থ লেখা, রুট, রাইট রুট, রিটেন, রাইটেনিং টু রাইট। ওকে। আই হ্যাভ রিটেন ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে লিখছি। মেয়েদের কিন্তু এই গুণাবলীটা আছে, তারা একদম পরিষ্কারভাবে লেখে। আই এম রাইটিং নাও, আমি এখন লিখছি। আই ওয়ান্ট, আমি চাই, টু রাইট বেটার, আমি ভালোভাবে লিখতে চাই, আমি আরও ভালো লিখতে চাই। তারপরে দেখো, রিএডজাস্ট, নতুন একটা শব্দ না, রিএডজাস্ট। অ্যাডজাস্ট মানে সমন্বয়, রি বাদ দিয়ে অ্যাডজাস্ট মানে সমন্বয়, আর সাথে যখন রি লাগিয়ে দেওয়া হয়েছে, রিএডজাস্ট মানে পুনরায় মানিয়ে নেওয়া, পুনরায় কাজটি সমন্বয় করা, এমন কোনো কিছু। দেখো, আই রিএডজাস্ট প্ল্যান্স, আমি পরিকল্পনাটি নতুন করে সাজাই, আমি পরিকল্পনা নতুন সাজাই। আই রিএডজাস্ট মাই সিট, আমি আমার আসনটি ঠিক করেছিলাম, পুনরায় সাজিয়ে নিয়েছিলাম। আই হ্যাভ রিএডজাস্টেড টাইম, আমার সময় নতুন করে ঠিক করেছি। আই ওয়ান্ট, আমি চাই, টু রিএডজাস্ট লাইফ, আমার জীবনটাকে নতুনভাবে গুছাতে চাই, সাজাতে চাই। কিন্তু ওই টিকটক আমাকে আমার জীবন সাজাতে দেয় না, ওই ফ্রি ফায়ার আমাকে আমার জীবন সাজাতে দেয় না, ওই পাবজি আমাকে আমার জীবন সাজাতে দেয় না, ওই রিলস আমাকে আমার জীবন সাজাতে দেয় না। ওই টিকটক, ফ্রি ফায়ার, রিলস, পাবজি আমার জীবনের শান্তি, আমার সাজানো গোছানো লাইফ কেড়ে নিয়েছে। কি নেই না তোমাদের জীবন? তোমরা কি না করতে পারবা? অনেকে আসো, বুঝছো, ওই টিকটক দেখে তাদের নিজের জীবনটাকে একেবারে ধ্বংস করে ফেলতেছে। এবার দেখো, আমরা কিছু ডাব্লিউএস কোয়েশন দেখব। হোয়েন ডিড ইট হ্যাপেন, এটি কখন শুরু হয়েছিল? হোয়েন ডিড ইট হ্যাপেন, এটি কখন শুরু হয়েছিল? হোয়েন ইজ দ্য স্টেশন, এই স্টেশনটি কোথায়? হোয়েন শুড আই লিভ, আমার কখন চলে যাওয়া উচিত? এখান থেকে আমার কখন চলে যাওয়া উচিত? হোয়ার ডিড ইউ পার্ক, হোয়ার ডিড ইউ পার্ক, আপনি কি পার্ক, আপনি কোথায় পার্ক করলেন? হোয়ার কোথায়, ডিড ইউ পার্ক, আপনি গাড়িটি কোথায় পার্ক করলেন? হোয়েন ইজ দ্য ডেডলাইন, ডেডলাইন মানে কি? শেষ, মানে একদম লাস্ট পর্যন্ত এমন কিছু আর কি। শেষ সময়সীমা কখন? হোয়ার ইজ দ্য কি, চাবিটি কোথায়? হোয়েন ডিড রেন স্টপ, বৃষ্টি কখন থামলো? ডিড পাস্ট টেন্স না, হোয়েন ডিড দ্য রেন স্টপ, বৃষ্টি কখন থামলো? আচ্ছা, আমরা ক্লাসটি কী করে ফেলেছি, আমরা শেষ করে ফেলেছি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।